আমরা যখন এই কথা জানতে পারি যে আমরা আর ইয়ে পাবো না, এখন আর টাকাটা পাবো না, কুরিন হয়ে গেল, তখন আমরা যে এন্ট্রিটা দিই, আমরা বলেছি যে থার্ড এন্ট্রিটা সেটা হলো যে ব্যাড ডেট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ডেবিট করে দিই, আর অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করে দিই। ওই অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা নিশ্চিত হওয়া গেলে এখন পাবো না, আগে তো অনুমান করেছিলাম, এখন নিশ্চিত হয়েছে। তো নিশ্চিত হওয়া অ্যাকাউন্ট, এই পরিমাণ টাকাটা কিন্তু দুই জায়গা থেকে কমে যায়। কারণ যখন আপনি অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্টসটাকে ডেবিট করে দেন, এটা আসলে মূলত ক্রেডিট অ্যাকাউন্ট, সুতরাং এটা ডেবিট করে দেওয়ার মানে হলো কমায় দেওয়া। আবার একই অ্যাকাউন্টেই কিন্তু এই এন্ট্রিতেই অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করে দিয়েছেন। তো অ্যাকাউন্টস রিসিভেবল তো মূলত একটা ডেবিট অ্যাকাউন্ট, এটাকে যখন ক্রেডিট করা হয় তখন আসলে এটাকে কমিয়ে দেখানো হয়। তার মানে যখন নিশ্চিত হওয়া যায় যে আমরা এই সঞ্চিতির টাকা, আমরা এই পাওনা টাকাটা পাবো না, যে টাকাটা পাওয়ার ছিল পাবো না, তখন আসলে আমরা দুই জায়গা থেকে কমিয়ে দিই। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল থেকে কমিয়ে দিই, আর এর থেকে কমিয়ে দেখাই, অ্যালাউন্সের ব্যালেন্স থেকে কমায় দেখাই। আমাদের কনসার্ন হলো অ্যালাউন্সের ব্যালেন্সটা নিয়ে। এই ব্যাড ডেটের এই এন্ট্রিটা দেওয়ার পরে রিভাইজের কারণে যেটা প্রথম ঘটনা ঘটবে সেটা হলো অ্যালাউন্সের ব্যালেন্সটা কমে যাবে। অ্যালাউন্সের ব্যালেন্স কমে গেলে আমাদের এই যে নেট রিয়েলাইজেবল ভ্যালু, এটা অটোমেটিকলি কমে যায়, কারণ এন্ট্রিও আছে। কিন্তু যেটা ব্যালেন্স শিটে দেখানোর নিয়ম হলো অ্যাকাউন্টস রিসিভেবলে যে ব্যালেন্স আছে মাইনাস অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস। সেক্ষেত্রে বি নম্বর উত্তর হবে এরকম যে অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স ছিল 8 লাখ টাকা মাইনাস বিতে, অর্থাৎ বিফোর রাইট অফের আগে, মাইনাস অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, এটা হবে 40,000। তো 8 লাখ থেকে 40,000 বাদ দিয়ে 7,60,000 টাকা হবে ইয়ার ব্যালেন্স বিফোর রাইট অফ। আর আফটার রাইট অফ যেটা হবে, আফটার রাইট অফ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টসের ডাউটফুল ডেটসের ব্যালেন্সটাই কমে যাবে, আগেই যেহেতু রাইট অফ করে ফেলছে কমে যাবে কত, এখানে যত আছে 6,000 টাকা বলা আছে যে রাইট অফ করতে হবে, অতটা পাওয়া যাবে না। তো 6,000 কমে গেল 40,000 থেকে, 6,000 কমে গেলে কত হয়? 7,94,000। না না, স্যার 34,000। হ্যাঁ 34,000। সেই ক্ষেত্রে 34,000 হবে হলো ব্যালেন্সটা। তো 34,000 হবে হলো অ্যালাউন্সের ব্যালেন্স। আচ্ছা বলেন তো এই অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্সটা কত হবে এই এন্ট্রি দেওয়ার পরে? 7,64,000। এটাও হয়নি, আপনি 66,000। 7 লক্ষ না। আমি তো জানতে চাচ্ছি দুইটা কথা। আমি যখন এই রাইট অফ করব, রাইট অফ করার এন্ট্রিটা কি? রাইট অফ করার এন্ট্রিটা হলো, এন্ট্রিটা একটু বলেন আমাকে, রাইট অফ করলে আমি কি এন্ট্রি দেই? স্যার অ্যালাউন্সেস ফর রাইট, এটাকে ডেবিট করি, আর স্যার অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করি। ফাইন, তাহলে তো আপনি ধরতে পেরেছেন। তাহলে অ্যালাউন্স তো ডেবিট হয়ে গেল, মানে অ্যালাউন্স ডেবিট হওয়ার অর্থ হলো এটাও কমে গেল, কারণ অ্যালাউন্সের ব্যালেন্সটা ক্রেডিট ছিল। তো অ্যালাউন্সের ব্যালেন্সটা রিভাইজ হবে। একইভাবে অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্সটাও তো রিভাইজ হবে, কারণ অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্সটা তো ক্রেডিট করছেন আপনি এই এন্ট্রিতে, তাই না? তো তার মানে এই এন্ট্রিটাও তো কমে যাবে, কারণ অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্সটা তো ইউজুয়ালি ডেবিট ছিল। তার মানে ওই দুইটা ফিগারই, বিতে যে দুইটা ফিগার আপনি সাধারণভাবে করেছেন যে 8 লাখ থেকে 40,000 সিম্পলি বাদ দিয়ে দিয়েছেন, 7,60,000 পেয়েছেন। পরের এন্ট্রিটা, পরেরটাতে যেটা হবে, দুইটা ব্যালেন্সে কিন্তু রিভাইজ হয়ে যাচ্ছে। 8 লক্ষ টাকার যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা কি 8 লক্ষই থাকবে রাইট অফ করার পরে? নো স্যার, এটা হয়ে যাবে 7,94,000 হবে। রাইট, 7,94,000 টাকা। আর অ্যাকাউন্টস অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস যেটা, এই ব্যালেন্সটাও কিন্তু 40,000 থাকছে না, নম্বর কত হবে বলেন তো? এটা 34,000। 34,000 হয়ে যাবে। আপনার ইয়ের যেটা মানে দুইটা ফিগারে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আপনি এখন যেটা করতে হবে, সির উত্তরে অর্থাৎ নেট রিলেজেবল ভ্যালু বের করার জন্য অ্যাকাউন্টস রিসিভেবল থেকে কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট বা অফসেট অ্যাকাউন্ট হিসেবে আপনি অ্যালাউন্স বাদ দিয়েই দেখাবেন। তখন অ্যাকাউন্টস রিসিভেবলের ব্যালেন্স দেখাবেন হলো 7,94,000 মাইনাস 34,000 অ্যালাউন্স এর ব্যালেন্স হিসেবে, এটা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। তো তারপর শেষে কত থাকবে তাহলে? 7,60,000। 60,000। একটা জিনিস খেয়াল করছে কিনা, খুবই ইন্টারেস্টিং, সেটা হলো যে আগেও যখন এই রাইট অফের ব্যালেন্সটা, মানে এই জার্নাল এন্ট্রি দেওয়ার আগেও কিন্তু ব্যালেন্স কিন্তু ওইটাই ছিল।
বি এর উত্তর কত ছিল? নেট রিলিজেবল ভ্যালু জি স্যার সেম ছিল। সেম ছিল। এটা একটা বিউটি। আর এই বিউটিটাই আমরা আসলে এনশিওর করতে চাই যে অর্থাৎ কখন নিশ্চিত হয়েছি, কবে নিশ্চিত হয়েছি, এই নিশ্চয়তার কারণে আমার ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো পরিবর্তন হয় না আসলে। কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এই পরিবর্তনটা রোখা মানে এটাকে না হতে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই মেকানিজম, অ্যালাউন্সের মেকানিজম। আপনার আগে বলেছে যে অলরেডি কিন্তু আমি ওই বছরই 2000, এটা তো 2018-তে জানতে পারছেন, কিন্তু 2017-তেই কিন্তু আমি অলরেডি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করে ফেলেছি, তাই না? হ্যাঁ, অলরেডি করে ফেলেছে। খরচ কিন্তু ওই সময় দেখানো হয়ে গেছে। নতুন করে ব্যাড ডেট কিন্তু আর হয়নি। মানে এই বছর 2018-তে কি কোনো ব্যাড ডেট নামে কোনো ডেবিট করেছি? 2018-তে যখন নিশ্চিত হইলাম রমিজের কোনো টাকা পাওয়া যাবে না, তখন কি ব্যাড ডেট অ্যাকাউন্টস নামে আর কোনো নতুন ডেবিট অ্যাকাউন্ট করেছি? এটা কি ডেবিট করেছি? খরচ দেখিয়েছি? নো স্যার। দেখাইনি। আমরা যেহেতু দেখাই নাই নতুন খরচ, সুতরাং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাকাউন্টসের ব্যালেন্সের মধ্যে কোনো পরিবর্তন হবে না। বরঞ্চ আমাদের আগের অনুমান ছিল, এখন নিশ্চিত হয়েছে। একটা জিনিস অনুমান করার সময় আমরা এন্ট্রি দিয়ে দিই, পরেরটাতে জাস্ট শুধু ফিগারের মধ্যে পরিবর্তন হয়, কিন্তু নেট অবস্থান, নেট ফিগারে কোনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন কি? আশা করছি আর কি। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 8-এ চলে যাই। আপনারা কাজ করতে থাকেন। স্যার আরেকটা মডেল ছিল স্যার। তাই স্যার 3 নাম্বার এক্সারসাইজটা স্যার E73 7, আচ্ছা একটু আগে তাহলে এটা 7 1 2 3 এই পাশেই তো। 365 নাম্বার পেজ। হ্যাঁ 365-তে। হ্যাঁ এখানে কি ছিল একটু স্পেসিফিক বলে ফেলেন। প্রশ্নটা ঠিক বুঝিনি স্যার, যেখানে কি করতে বলেছে। আচ্ছা আবার স্যার ওভার পেমেন্টস টু ভেন্ডর, তারপর এখানে আসলে কি করতে বলেছে বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি আবার পড়ি। ভালো, আপনারা তো অনেকেই তাহলে অঙ্ক করার চেষ্টা করেছেন। Good. এগুলো ফ্রেশ করে, আগে তো হয়তো নোট খাতা করতেন অনেকে, তো ফ্রেশ করে করে রাখলে ভালো। অনেকে করতে চায় না ইয়ের কারণে, এই যে হয়তো এক্সারসাইজ বইয়ে আছে, পাওয়া যাবে এই জন্য, তারপরেও নিজের প্রয়োজনে করে রাখলে ভালো। আচ্ছা আমরা দেখি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। জিম না, জিম জি স্যার। ক্যারি কোম্পানি শোজ a balance of 181,140 টাকা in the accounts receivable amount on December 31, 2017, 2017 ডিসেম্বর 31। The balance consists of the following: কি কি আছে? ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট ডিউ আফটার overpayment to the debt vendor due to the regular customer on which 40,000 represent accounts pledges as security for bank loan, advances to employee, advance to subsidiary company due in 2018, এটা আবার 18-তে দিয়ে হবে। আচ্ছা 81,000। Illustrate how the information above should be shown in the balance sheet of GIM. ওহো, আচ্ছা এটা আসলে আপনাকে ওই যে আমাদের যেটা উদ্দেশ্য ছিল, আমরা জানতে পারি যে কোনটা ক্যাশ কোনটা ক্যাশ না, এটা রিপোর্ট করার প্রসিডিউর, এটা নিশ্চিত করার জন্য আপনাকে দেওয়া হয়েছে। তো আপনাকে ওই যে ব্যালেন্স শিট মনে করে একটা ব্যালেন্স শিট করতে হবে। এই অ্যাকাউন্টগুলো তো ব্যালেন্স শিটে যাবে, তাই তো? জি স্যার। জি স্যার। ব্যালেন্স শিট আমরা কিভাবে দেখাই? আগে তো ট্রেডিশনালি করতাম, আমরা একটা ছক করতাম টির মতো, এক পাশে থাকতো লায়াবিলিটিস, এক পাশে অ্যাসেট। এখন তো আমরা সেভাবে করি না, আমরা স্টেটমেন্ট ফর্মে করি। তো স্টেটমেন্ট ফর্মে আমরা সাধারণত ওই যে অ্যাসেট সবার আগে, তারপরে লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি এইভাবে দেখাই। তো অ্যাসেটের মধ্যেও দুইটা পদ্ধতি আছে, তারল্য যেটাকে বলি, ওই যে লিকুইড অ্যাসেটগুলো আগে দেখানো আর এগুলো পরে দেখানো। আবার উল্টো আছে, কেউ চাইলে ফিক্সড অ্যাসেটগুলো আগে দেখিয়ে পরে লিকুইড অ্যাসেট দেখাতে পারে। এনিওয়ে, আপনি একটা ব্যালেন্স শিট এর মতো করে একটা স্টেটমেন্ট করবেন। সেক্ষেত্রে সবার আগে ধরা যাক আমরা তারল্য হিসেবে চিন্তা করলাম, তো কারেন্ট অ্যাসেট সবার আগে লিখবো। কারেন্ট অ্যাসেট লিখে এখানে দেখেন এখানে কি আছে। এর মধ্যে কাস্টমার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে অনেক, তাই না? ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট ডিউ আছে। ইনস্টলমেন্ট স্যার কোথায় যাবে স্যার? এটা কি স্যার ক্যাশ নাকি মানে ইনস্টলমেন্ট স্যার জিনিসটা কি একটু? একটা স্যার ডিউ ইন 2018, একটা স্যার ডিউ আফটার 2018 ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ ঠিক আছে, আমি আগে বলি, এটা ইস্যুটা হলো ইনস্টলমেন্ট অ্যাকাউন্টটা বুঝেন কিনা, তাহলে বুঝতে পারেন। ডিউ ডাজন্ট ম্যাটার, ডিউটা পরে বুঝলে হবে। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট হলো আপনি কাউকে আপনি কারো কাছে পেতেন, তো সে আপনাকে টাকা দিচ্ছে। তো ডিউ বলতে আপনি এখনো পাবেন আর কি, পাবেন।
2018 সালে পাবেন এরকম ইনস্টলমেন্ট ডিউ আছে 23,000 টাকা এই বছর পাওয়ার কথা আছে, ঠিক আছে। আর 18-র পরে পাওয়ার কথা আছে, মানে আফটার 2018 সেটা হলো 34,000 টাকা পাওয়ার কথা আছে, মানে এটা কি কিস্তির মতো স্যার, কিস্তিতে রাইট যে রাইট টাকা পে করে রাইট সেটা? এটা ইনস্টলমেন্ট শব্দের অর্থই তো কিস্তি, মানে ও বাংলা ইনস্টলমেন্টের বাংলা। তো কিস্তিতে টাকা পাচ্ছেন আপনি, তো এই প্রাপ্য টাকার ক্ষেত্রে আপনি ডিও আছে 2018-তে আপনি পাবেন হলো 23,000, আর 2018-র পরে পাবেন 34,000। তো 2018-র পরে যেটা সেটা আসবে হলো লং টার্ম ইয়ে হিসেবে, ঠিক আছে। কারণ লং 2008 টার্ম, এটা কি স্যার অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট নাকি লং টার্ম অ্যাসেট? হ্যাঁ লং টার্ম অ্যাসেট বলতে পারেন আপনি। লং টার্ম অ্যাসেট আমরা এই নন কারেন্ট অ্যাসেট লিখে দিব আর কি শিরোনাম দিয়ে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ নন কারেন্ট অ্যাসেট। তো আমাদের এখানে এখানে ইম্পর্টেন্ট যেটা ডিউ, এই যে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট ডিউ ইন 2018, এই 23,000 টাকাটা আপনার অ্যাকাউন্টস রিসিভেবল লিখে এর মধ্যে কাস্টমার অ্যাকাউন্ট লিখে রাখতে পারেন, কাস্টমার অ্যাকাউন্ট, ঠিক আছে। কাস্টমার অথবা সিম্পলি এটাই লিখে দেন ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট ডিউ ইন 2018, সিম্পলি শেষ। দুইটাই তো স্যার রিসিভেবল, তাই না? হুম, দুইটাই তো রিসিভেবল। আচ্ছা এখানে তো দুইটাই রিসিভেবল ইনস্টলমেন্ট। এই 34,000 টাকাটা কি হবে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট ডিউ আফটার 2018? আচ্ছা এনিওয়ে সরি, তাহলে এটাকে আলাদা করার সুযোগ নেই কারণ কাস্টমার অ্যাকাউন্ট তো, তাই না। আমরা যদি এটাকে কাস্টমার অ্যাকাউন্ট বলি, ইনস্টলমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে কাস্টমার অ্যাকাউন্ট হয়, কাস্টমার অ্যাকাউন্টে 2000 পরে 18-র পরে পাওয়ার কারণে কোনো ইয়ে নন কারেন্ট অ্যাসেট দেখানোর সুযোগ নেই ইনফ্যাক্ট, বুঝা গেছে। এই দুইটাই জি আপনার স্যার। কারণ আমি কাউকে দিয়েছি, সে দেওয়ার কথা হয়তো আমরা সাধারণত লেনদেন করি লং টার্মে করি না, কিন্তু কাউকে যদি এইভাবেই লেনদেন করা হয়ে থাকে, কাস্টমারের সাথে আপনি লেনদেন করছেন যেখানে দিচ্ছেন, তো কাস্টমার টাকা দিচ্ছে, টাকা দেওয়ার টার্মটা যদি বড় হয়ে যায় যেমন 210 N30 না হয়ে যদি N30টা যদি N30তেই যদি 2018 চলে গেছে, খেয়াল করছেন এটা 2017-র 31 ডিসেম্বর, সিম্পলি হয়তো ডিসেম্বরের 1 বছরের জন্য লেনদেন করছে, 1 বছর 210 and 365 দিয়ে দিল, কিন্তু তারপর কাস্টমার চুক্তি হওয়ার কারণে এটাকে আপনার ইয়ে করা উচিত, অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে রাখা উচিত, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ তার মানে এই 23,000-ও যাবে এবং 34,000 দুইটাই দিবেন আপনি, তবে দুইটা আলাদা আলাদা করে দিবেন যেহেতু এটা 2018-র হিসাব, 2018 বাইরের হিসাব। আচ্ছা পরেরটা কি আছে, ওভার পেমেন্ট টু ভেন্ডর। স্যার এটা কি জিনিস, ওভার পেমেন্টস টু ভেন্ডর মানে কি? ভেন্ডর মানে যারা আপনাকে সাপ্লায়ার, মানে যারা ভেন্ডর বলতে আমরা সাপ্লায়ার বলছি, আপনাকে যারা র মেটেরিয়াল বা বিভিন্ন জিনিস সাপ্লাই করে, তো তাদেরকে ওভার পেমেন্ট করেছেন, বেশি দিয়ে দিয়েছেন। আচ্ছা ওভার পেমেন্টের সমস্যাটা হলো, ওভার পেমেন্ট এটা কি জিনিসটা কি হয় কি জানি, আনআর্নড রেভিনিউ একটা ইস্যু আছে যে আপনি পান নাই কিন্তু দিয়ে দিয়েছেন। আনআর্নড রেভিনিউ কোথায় যায়? এটা তো স্যার লায়াবিলিটি। ও আহ, আচ্ছা এটা এখানে আসবে না আমাদের ইয়ের হিসেবে, তাহলে স্যার এটা অ্যাসেট হবে না, তাই না? অ্যাসেট হবে না অন্তত, ঠিক আছে। তারপরে ডিউ ফ্রম রেগুলার কাস্টমার অফ হুইচ 40,000 রিপ্রেজেন্টস অ্যাকাউন্টস প্লেজেস অ্যাজ সিকিউরিটি অফ এ ব্যাংক লোন। আচ্ছা আচ্ছা রেগুলার কাস্টমার, তার মানে এটা আসবে ডিউ ফ্রম রেগুলার কাস্টমার, এর মধ্যে কি লেখা আছে, অফ হুইচ 40,000 রিপ্রেজেন্টস অ্যাকাউন্টস প্লেজেস অ্যাজ সিকিউরিটি ফর ব্যাংক লোন। এনিওয়ে এটা ডাজন্ট ম্যাটার, আপনি 79,000 টাকায় দিবেন আর নোটে লিখে দিবেন যে এই ইয়ে আছে, নোটে লিখে দিবেন আপনি যে এটা আপনার ইয়ে বাবদ আছে, এই যে প্লেজ আছে, ব্যাস এতটুকুই, প্লেজের কথাটা নোট রাখলেই হবে। এটা উল্লেখ করতে হয়, ডিসক্লোজ করতে হয় এতটুকু, কিন্তু এই এটা প্লেজ হিসেবে দেওয়া আছে, আলটিমেটলি এটা তো সিকিউরিটি প্লেজ, ব্যাংক লোনের প্লেজ হিসেবে দেওয়া আছে, আপনি এটা উল্লেখ তার করে মানে আমি 59,000। 40,000 টাকা পাই কাস্টমার থেকে, হ্যাঁ সেটাই তো? না 40,000 টাকা পান না আপনি, 79,000 টাকাই পান, ঠিক আছে। এর মধ্যে এর আপনি ধরা যাক আমি বলি বাড়িওয়ালার কাছে আপনি ভাড়া নেওয়ার জন্য আপনি কিছু দেন সিকিউরিটি, কিছু দেন অ্যাডভান্স, এরকম করেন না।
তো জি স্যার, জি স্যার। সিকিউরিটি টাকাটা একটা টাকা, এমন টাকা হয়, আর আপনি অ্যাডভান্স হিসেবে দেন 2 মাসের ভাড়া। এটা সবটুকু টাকাই কিন্তু বাড়িওয়ালার কাছে আপনি পান। তো সিম্পলি এটা উল্লেখ করার বিষয় যে আমি বাড়িওয়ালার কাছে পাই এত টাকা, এর মধ্যে এত টাকা সিকিউরিটি পাবো, এরকম করে কথাটা। এখানে ডিউ ফর রেগুলার কাস্টমারের কাছে পাও না, তো 79,000 টাকাই দিবেন, আর এর মধ্যে শুধু 40,000 টাকা উল্লেখ করে দিবেন। আচ্ছা, অ্যাডভান্স টু এমপ্লয়িজ, এমপ্লয়ির কাছে অ্যাডভান্স ছিল, এটাও তো একটা অ্যাকাউন্টস হলো, এমপ্লয়িকে দিয়েছেন অ্যাডভান্স। অ্যাডভান্স এমপ্লয়িকে দিলে কি হয়? স্যার ধার দিয়েছি এমপ্লয়িকে, এটা আবার ফেরত নিয়ে নিব, তাই না? তো আমার জন্য কি এটা? অ্যাসেটই তো, তাই না? রিসিভেবল, হ্যাঁ, অ্যাকাউন্টস receivable। রিসিভেবল। না, অ্যাকাউন্টস রিসিভেবল না, এই তো ভুল বললেন। এমপ্লয়িকে দিলে এটা আদার রিসিভেবল হয়, মানে অ্যাকাউন্টস রিসিভেবল হলো শুধু ক্রয় বিক্রয়ের বা রেগুলার কাস্টমারের সাথে যেটা হয়, এটাকে অ্যাকাউন্টস রিসিভেবল বলে। এটা স্যার নন ট্রেড রিসিভেবল হবে না? হ্যাঁ, আদার নন ট্রেড রিসিভেবল। নন ট্রেড তো, নন ট্রেড বলতে ক্যাটাগরিতে রাখতে পারবেন কি? আদার রিসিভেবল রেখে দেন, আদার রিসিভেবল। হ্যাঁ, আদার রিসিভেবলের মধ্যে হয়ে গেল এটা 1,500। অ্যাডভান্সেস টু সাবসিডিয়ারি কোম্পানি ডিউ ইন, হ্যাঁ এই যে সাবসিডিয়ারি কোম্পানিকে দিয়েছিলেন, তো এটা আবার সাবসিডিয়ারি কোম্পানিকে লোন দেওয়ার মতোই, এটা নন ট্রেড রিসিভেবল আন্ডারে দিয়ে দিলেন 81,000। একটু আবার একটু করেন তো দেখি, ওভার পেমেন্ট টু ভেন্ডর, মানে এটা লায়াবিলিটিস হলো কি? এটাও সম্পদ মনে হয়। হ্যাঁ, এটা তো এটা একটা, অগ্রিম প্রদান করা হয়েছে স্যার, এটা সম্পদ হবে তো মনে হয়। হ্যাঁ, তাহলে এটা আমরা লায়াবিলিটি কেন বলবো? এটা সম্পদ স্যার। কারণ এমপ্লয়িকে দিলে যদি এটা সম্পদ হয়, তো ভেন্ডরকে দিলে এটা আবার অসম্পদ কেন হবে? এইগুলো একই ক্যাটাগরির জিনিস। অ্যাডভান্স টু এমপ্লয়িজ যেরকম কথা, ওভার পেমেন্ট টু ভেন্ডর একই কথা। ঠিক আছে, এগুলো আদার রিসিভেবলের মধ্যে দিয়ে দিবেন, আদার রিসিভেবলস লিখে। এরকম আরো কয়েকটা আছে কি আর কিছু? এখানে এখানে তো আর কিছু নাই। আরো যে এরকম থাকে, যেটা যেটা শুধু অ্যাকাউন্টস এর সাথে সম্পর্কযুক্ত না, এটা আদার রিসিভেবলের মধ্যে পাবেন। আপনি রেগুলার প্রসেসের মধ্যেই পাবেন, কিন্তু রেগুলার ট্রানজেকশনের জন্য সে সেলের সাথে সম্পর্কযুক্ত না। ঠিক আছে, পরের ট্রানজেকশন পেয়ে যাবেন। আচ্ছা, আমি বলি আদার রিসিভেবল এবং নন ট্রেড রিসিভেবলের মধ্যে পার্থক্য কি? আদার রিসিভেবলটা হলো ট্রেড করতে গিয়েই তৈরি হয় আদার রিসিভেবল গুলো, কিন্তু ঠিক সেলের কারণে হয় না। ঠিক আছে কথাটা? আর নন ট্রেডের সাথে সম্পর্ক হলো, এটার সাথে ট্রেডের কোনো সম্পর্ক নাই। উই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি ট্রেড। ট্রেড তো বুঝেন না? জি স্যার, ট্রেড মানে কি? যেগুলো ক্রয় বিক্রয়ের মাধ্যমে যেগুলো হয়। ক্রয় বিক্রয়, ট্রেড শব্দের অর্থ হলো ক্রয় বিক্রয়। সুতরাং ক্রয় বিক্রয় যদি করা হয় তাহলে ট্রেড। এই যে অনেকে নাম দেয় না যে আর আমি ট্রেডার্স, ট্রেডার্স মানে হলো যারা ক্রেতা বিক্রেতা, বাণিজ্য করে, কারো কাছ থেকে কিনে এবং কারো কাছে বিক্রয় করে, এই তার কাজ। সে ম্যানুফ্যাকচারার না, সে আসলে উৎপাদন কিছু করে না। তো এই যে ক্রয় বিক্রয়, এর সাথে সম্পর্কযুক্ত হইলে এগুলাকে আমরা ট্রেড বলি। এর সাথে সম্পর্কযুক্ত না হইলে এগুলা নন ট্রেড বলতে পারি। তবে ওই যে নন ট্রেড বলতে বোঝায় যেটার সাথে ক্রয় বিক্রয় কোনো সম্পর্ক নেই, কাছের সম্পর্কও নেই, একেবারে ক্রয় বিক্রয়ের ইস্যুর বাইরের কথা। যেমন কিনা এখানে একটা ছিল, অ্যাডভান্স টু দ্য সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানিকে অ্যাডভান্স দিয়েছেন, কেন দিয়েছেন? অ্যাডভান্স, সাবসিডিয়ারি কোম্পানি তো সাবসিডিয়ারি কোম্পানি, এর সাথে তো আপনার ট্রেডের কোনো সম্পর্কই নেই। সাবসিডিয়ারি কোম্পানি তো অন্য একটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাকশনের কোম্পানি হতে পারে, পারে না? সিস্টার কোম্পানি যেগুলো থাকে নাকি? ইসলাম গ্রুপ ধরেন, ইসলাম গ্রুপের সাবসিডিয়ারি কোম্পানি সবই কি ইসলাম গ্রুপের মতো একই কাজ করে? এক একজন এক একটা কাজ করে না? সাবসিডিয়ারি কোম্পানি প্যারেন্ট কোম্পানির সাথে তার প্রোডাকশন, তার বিজনেস লাইনই আলাদা হতে পারে, আনরিলেটেড ডাইভার্সিফিকেশন বলি আমরা এটাকে। আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাডভান্স টু দ্য এমপ্লয়ি, আর ওই যে ভেন্ডর এমপ্লয়ি, এটা আমাদের ভ্যালু চেনের মধ্যে আছে। তো যখন ভ্যালু চেনের মধ্যে কাউকে দেওয়া হয়, কিন্তু এটা ক্রয় বিক্রয়ের কারণে দেওয়া হয়নি, তখন এটাকে আমরা ট্রেড রিসিভেবল বলি, কিন্তু ওই আদার রিসিভেবল বলি অ্যাকাউন্টস রিসিভেবল তো বলতে পারি না আবার এটাকে, কিন্তু আদার রিসিভেবল বলি। আচ্ছা, আমাদের সময় কম, অলরেডি 3:50 বেজে গেছে। আজকের ক্লাসের ইস্যু আপনারা এটা সমাধান করতে থাকেন, আমরা নিজেদের গ্রুপেও আলোচনা করেন, তারপর আমার সাথে বসতে পারেন যে কোনো সময়। তবে আগে করেন, সবাই করে ফেললে তখন সহজ হবে ইনশাল্লাহ। চ্যাপ্টার 8-এ চলে যাই আমরা, হ্যাঁ?
চ্যাপ্টার 8 এর বিষয়বস্তু ছিল ইনভেন্টরি সম্ভবত, তাই না? না, ইনভেন্টরি কি? হ্যাঁ, ইনভেন্টরি ইস্যুস, ফাইন। খুবই ভালো একটা বিষয়। আমাদের আইএস 2 ছিল। আমি তো অনেকদিন যাবত এই আইএস এর সাথে সম্পর্কযুক্ত নাই আমি। তারপরেও আইএস 2 কি চেঞ্জ হয়ে গেছে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 2 এর সাথে এটার সম্পর্ক ছিল, যে হাউ ইনভেন্টরি শুড বি ভ্যালুড, কিভাবে হবে। আচ্ছা, এই যে লাইফো ফাইভো এগুলো কি এই যে আমাদের ইয়েতে ছিল না, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ ছিল না? জি স্যার ছিল। তাহলে আবার নতুন করে কি করতে হবে এখানে? তাহলে তো এই চ্যাপ্টার হয়ে গেল আজকে, ভালোই হলো, অল্প সময় পড়াটা হয়ে গেল। আমাকে একটু বলেন দেখি, এখানে প্রথমে আছে ইনভেন্টরি ক্লাসিফিকেশন দিয়েছে। ইনভেন্টরি কত রকমের হতে পারে বলেন তো? ইনভেন্টরি 3 রকম হতে পারে না? র মেটেরিয়াল ইনভেন্টরি হয়, আর ওয়ার্ক ইন প্রসেস হয় ইনভেন্টরি, আর একটা আছে কি ফিনিশড গুডস ইনভেন্টরি। জানতেন তো নাকি? ইয়েস স্যার। তার মানে ইনভেন্টরি ক্লাসিফিকেশন আপনাদের সামনে ছিল, আপনি জানেন। তার মানে র মেটেরিয়াল ইনভেন্টরি 1 নম্বর, ওয়ার্ক ইন প্রসেস আর ফিনিশড গুডস 3টা লেভেলে ইনভেন্টরি হতে পারে। এটা ডান। আচ্ছা, আরেকটা হলো পারপেচুয়াল সিস্টেম, পিরিয়ডিক সিস্টেম। ইনভেন্টরি কস্ট ব্লক, আপনি কি পারপেচুয়াল সিস্টেম এবং পিরিয়ডিক সিস্টেম অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা বলি। ইনভেন্টরি সিস্টেম হলো 2টা, পারপেচুয়াল, একটা হলো পিরিয়ডিক। জানেন কি বিষয়টা? মানে আগে কভার করেছেন কিনা আমাকে ব্যস্ত থেকে বললে হবে। জানতেন এটাও? জি স্যার, এগুলো আগে হয়েছে। তো আমরা খুশি থাকি এটার উপরে। আপনি তবুও যদি কোনো কারণে মিস করে থাকেন কিছু, ইলাস্ট্রেশন 8.4 দেওয়া আছে, হ্যাঁ, পেজ 391, 391 পৃষ্ঠায়। এই ফ্লোটা একটু ভালো করে দেখবেন, যাতে করে আমরা নিশ্চিত করতে পারি যে পারপিচুয়ালটাতে রেকর্ডটা, মানে আমাদের জার্নাল যে যেভাবে রেকর্ডটা করা হয়, এই রেকর্ড এন্ট্রি দেখলে কিন্তু সব বোঝা যায়, সব কথা বলা যাবে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হয়। এন্ট্রির উপরেই তো সব চেঞ্জেস বোঝা যায়। অতএব যেমন কিনা এখানে বিগিনিং ইনভেন্টরি 100 ইউনিট ছিল, 6 টাকা করে, পারচেজ করছেন 900 ইউনিট, আবার 6 টাকা করে, তারপর সেল করে দিয়েছে 600 ইউনিট, 12 টাকা করে। এন্ড অফ দ্য পিরিয়ড ইনভেন্টরি অ্যাকাউন্টের ব্যালেন্সটা কেমন হবে এটা দেখানো আছে ইলাস্ট্রেশন 8.4। আশা করছি যে পারপিচুয়াল পিরিয়ডিক যেহেতু বলছেন এটা অঞ্চল পেরে যাবে। আচ্ছা, তারপরে আসি হলো এগুলো বলতেছে কেন, কারণ এগুলো আমার আপনারা আগে পড়েছে, কিন্তু এখান থেকে এই কয়টা জিনিস প্রিপারেশন রাখবেন আপনার পরীক্ষার জন্য, মানে আপনার এই কোর্সের জন্য। নতুন করে আবার অন্যগুলো পড়তে হবে না, শুধু এই কয়টা জিনিস পড়তে হবে। আচ্ছা, গুডস অ্যান্ড কস্টস ইনক্লুডেড ইন দ্য ইনভেন্টরি। ইনভেন্টরির মধ্যে কি কি জিনিস থাকে? যেমন গুডস ইনক্লুডেড ইনভেন্টরির মধ্যে গুডস ইন ট্রানজিট, যেগুলো ট্রানজিটে থাকে, তো এইগুলোকে কার ইনভেন্টরি হিসেবে দেখানো হয়? স্যার পেজটা যদি একটু বলতেন। আগেরগুলো নাকি এখন যে কথা বলছি? স্যার এখন আগেরগুলো তো নোট করেছেন না? আমি আপনাদেরকে 2টা জিনিস জি জানতে স্যার। চেয়েছি, ইনভেন্টরি ক্লাসিফিকেশনটা নিশ্চিত করা লাগবে, আর পারপেচুয়াল পিরিয়ডিক ইনভেন্টরি। এখন আছি 393, 393, গুডস এন্ড কস্ট ইনক্লুডেড ইন থ্যাংক ইউ স্যার। এই কি কি জিনিস অথবা কি কি খরচ ইনভেন্টরির মধ্যে আসে। একটা একটা ক্রিটিক্যাল ইস্যু হলো গুডস ইন ট্রানজিট, যে গুডসটা ট্রানজিটে আছে। তো ট্রানজিটে থাকলে এটা কে ইনভেন্টরি হিসেবে দেখাবে? যে সেল করে এখানে স্যার বলেন। সেখানে তো সিস্টেম তো স্যার 2টা, একটা এফওবি শিপিং পয়েন্ট আর একটা হলো এফওবি ডেস্টিনেশন। এফওবি শিপিং পয়েন্টে এই সেলার যেটা করে শুধু শিপ করে দিলে তার কাজ শেষ, আর আর ডেস্টিনেশনে পণ্যটা মানে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত সে দায়িত্ব নেয়, এমন কিছু কি? এমন কিছুই। যেহেতু এফওবি শিপিং পয়েন্ট যদি এরকম চুক্তি হয়ে থাকে, তাহলে শিপিং পয়েন্টে পৌঁছায় দেওয়ার পরেই এটা তার সেল বলে বিবেচিত হয়ে যায়। তখন আর তার এটা ফিনিশ গুডস ইনভেন্টরি থাকে না, বরঞ্চ তখন এটা বায়ার যে তার ইনভেন্টরি হিসেবে তার অ্যাকাউন্টসে চলে যায়, দেখাতে হয়। কারণ আমরা বলি যে এফওবি শিপিং পয়েন্ট লেখার অর্থ হলো কখন ট্রানজেকশনটা শেষ হয়েছে ধরে নেওয়া হয়। অর্থাৎ আমরা যখন একটা ট্রানজেকশন কমপ্লিট হয় তখনই তো এন্ট্রি দিই,
সেল এন্ট্রি তো আপনি শুধু সেলের কথা হয়েছে, আলোচনা হয়েছে, সাথে সাথে এন্ট্রি দিতে পারেন না। তো সেল এর চুক্তি হয়েছে, তাতেও আপনি দিতে পারেন না। চুক্তি মতো যখন আপনি আসলেই প্রোডাক্টটা দিয়ে দিলেন, তখন আমি বলবো যে সেল হয়েছে, সেলের এন্ট্রি দেন। তো সেল এন্ট্রি দিলেই কিন্তু এই যে কস্ট অফ গুডস সোল্ড দেখানো, ইনভেন্টরি ক্রেডিট করা, এইসব বিষয় এসে যাবে। কারণ সেলের এন্ট্রি কিন্তু পারপিচুয়াল সিস্টেম, আপনি আগে তো পারপিচুয়াল করেছেন যেহেতু শুধু বলি, পারপিচুয়াল সিস্টেম কিন্তু সেলের এন্ট্রি একটা হয় না, যে সেলস ক্রেডিট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এতটুকু না, কিন্তু কারণ আরেকটা এন্ট্রি দিতে হয়, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট করতে হয়, তাই না? নাকি নাকি আপনার কি মনে পড়ছে তো বিষয়টা? এরকমই তো। তো এই যে কস্ট অফ গুডস ডেবিট করতে হয়, ইনভেন্টরি ক্রেডিট করতে হয়, এই কাজটা কখন করা যাবে? যদি এফওবি শিপিং পয়েন্ট থাকে, তো শিপিং পয়েন্টে দিয়ে দেওয়ার সাথে সাথে করতে পারবে। আর যদি ডেস্টিনেশন থাকে তাহলে করতে পারবে না, আনটিল আনলেস এটা ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে না যায়, অর্থাৎ বাইরের জায়গা পর্যন্ত পৌঁছে না যায়। এটা আমাদের দেশীয় ব্যবস্থাপনায় এটা তত জটিল না, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রানজাকশন এটা অনেক জটিল বিষয় এবং অনেক ইম্পর্টেন্ট বিষয়। এফওবি শিপিং পয়েন্ট নাকি এফওবি ডেস্টিনেশন, কারণ এখানে সিএফ সিএনএফ এজেন্টের ইস্যু থাকে, ক্লিয়ারিং চার্জ থাকে। আপনি এটা পণ্য খালি খালাস করে দিয়ে দিলেই কিন্তু হচ্ছে না। ধরা যাক আমাদের চিটাগাং পোর্টে কত পণ্য এসে বসে আছে, এগুলোকে কিন্তু ক্লিয়ার করবে কে? যদি বলা থাকে ডেস্টিনেশন, তাহলে ডেস্টিনেশন ক্লিয়ার করা পর্যন্ত তার কাছ থেকে যায় সেলার। আর যদি শিপিং পয়েন্ট থাকে তাহলে শিপিং পয়েন্ট পর্যন্ত এসে গেছে, দ্যাটস ইট, শেষ। আরো কিছু ইস্যু আছে, ইন্স্যুরেন্সগত ব্যাপার আছে, সেটা না হয় আলোচনার বাইরের বিষয়। কনসাইনমেন্ট গুড, কনসাইন গুডস থাকলে কি হয় এটা একটু দেখবেন। এটা থিওরি হিসেবে এই এই দুইটা পৃষ্ঠা পড়তে হবে আপনাদের। দুইটা পৃষ্ঠা না, 1 2 3 4, হ্যাঁ 96 পর্যন্ত, 393 থেকে 396 পর্যন্ত এই হিসেবে। আচ্ছা, গ্রস মেথড, নেট মেথড পড়েছেন? আগে ছিল এটা? হ্যালো, গ্রস মেথড, নেট মেথড? So maybe not, sir. মেবি না, তাহলে আমরা একটু আলোচনা করার সুযোগ নিয়ে নিই। আচ্ছা, আমরা এই যে 210 and 30 একটা পারচেজ, আপনি একটু ইলাস্ট্রেশনের আগে কি বেসিক পড়েনি ভালো। যে ডিসকাউন্টের কথা বলেছিলাম আগে, যে ডিসকাউন্টটা যে দেওয়া হয়, ডিসকাউন্টটা কেউ অ্যাভেল করে আবার কেউ অ্যাভেল করে না হয়তো, তাই তো? তো এই অ্যাভেল করলে যে মেথডটা, অর্থাৎ যদি ডিসকাউন্টটা কেউ নিয়ে থাকে, নিবেই এটা ধরে নিই, কারণ আপনি যখন বলছেন 210 and 30, তখন আপনি কিন্তু অফার করলেন, যে যে সেলার সে অফার করছে যে 10 দিনের মধ্যে টাকা ফেরত দিলে 2% ডিসকাউন্ট পাবে। এই অফারটা ব্যাপারে যদি আমি এজিউম করি যে আমি নিশ্চিতভাবে সে অফারটা নিবে এবং সে টাকাটা ফেরত দিবে এবং সে আসলে আমি 2% দিয়ে আমি ডিসকাউন্ট, সে অবশ্যই সে নিবে, এই কথা যদি এসিউম করা হয় তাহলে এটাকে আমরা নেট মেথড বলি। আর যদি অ্যাজাম্পশন এরকম হয় যে না, এটা নিতেও পারে নাও নিতে পারে, আমি তো অফার করেছি, অফার মানে তো আর এরকম না যে এটা সে নিবেই দিবে, নিতেও পারে নাও নিতে পারে, তো না নেওয়ার সম্ভাবনা আছে। তো না নেওয়ার সম্ভাবনা আছে এরকম ধারণা থেকে মেথডটার নাম হলো গ্রস মেথড। আর যদি আমি নিশ্চিত করে বলি যে না এটা নিবেই, এটাই প্র্যাকটিস, এটা হয়েই থাকবে, কারণ এই অফার কেউ ছাড়তে পারে না, তাহলে এটাকে নেট মেথড বলা হবে। তার মানে পারচেজ ডিসকাউন্ট এর বেসিসে দুইটা মেথড হয়। মেথড রেকর্ডিং এর মেথড, কিভাবে জার্নাল দেওয়া হবে, কত টাকায় রেকর্ড করা হবে, এই বিষয়টা। যেমন একটা পারচেজ করা হলো, তাই তো? কেনা হলো, কেনা হলে কি জাবেদা হবে? কেনার কারণে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ট্রান্সফারেবল ক্রেডিট। এখন আপনি যে ইলাস্ট্রেশন 8.6 এ দেখেন যে গ্রস মেথডে এইটার অ্যামাউন্ট এন্ট্রি তো ঠিক আছে, পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কিন্তু গ্রস মেথডে 10,000 টাকা লেখা আছে, কিন্তু নেট মেথডে এটা লেখা আছে 9,800। কেন বলেন তো? স্যার একটাতে আগে ডিসকাউন্ট বাদ দেওয়া দেখাইছে, আরেকটা ভেবে নিছে যে পরে যখন ডিসকাউন্ট দিবে তখন বাদ দিবে। তখন দেখা যায়, নিলে তো দিব, না নিলে তো কোনো সমস্যা ইস্যু নেই। জি। তো ঘটনাটা এইটাই আসল কথা। গ্রস মেথডে বলা হয় যে ডিসকাউন্ট নিতেও পারে নাও নিতে পারে, সুতরাং এখনকার বিবেচনায় শুধু 10,000 টাকা, তাই তো? 10,000 টাকা আমাকে দিতে হবে, তো এই কথা হয়ে গেল। আর
পরেরটাতে যেটা নেট মেথডে, এখানে ডিসকাউন্ট তো অবশ্যই নিব, ডিসকাউন্ট তো এটা নেওয়ারই জিনিস, সুতরাং একবারে ডিসকাউন্ট কমিয়ে দেখিয়ে অ্যাকাউন্টস পেয়েবল দেখিয়েছে। এখন কথা হলো উইদিন ডিসকাউন্ট পিরিয়ডে যদি টাকা পে করা হয়, দেওয়া হয়, তাহলে কি হবে? উইদিন ডিসকাউন্ট পিরিয়ডে দিলে তো নেট মেথড ওয়ালাদের জন্য বড় সুবিধা। নেট মেথডে সিম্পল ডিসকাউন্ট যেহেতু দিবেই, তো 4000 টাকা ফর এক্সাম্পল 4000 টাকা পে করেছে, তো 4000 টাকার মধ্যে 2% ডিসকাউন্ট কত হয়? 80 টাকা হয় নাকি? তো এই 80 টাকা ডিসকাউন্ট দেখেন, যদি গ্রস মেথড হয় তাহলে এন্ট্রিটা হবে অ্যাকাউন্টস পেয়েবল 4000 ডেবিট হয়ে যাবে, 4000 টাকা যেহেতু দিয়ে দিয়েছে, কিন্তু 4000 টাকা ক্যাশ পাওয়া যায়নি। ক্যাশ 80 টাকা ডিসকাউন্ট রেখে বাকি টাকাটা ক্যাশ হিসেবে পে করতে হবে। আর এখানে নেট মেথডে পুরোটাই, আচ্ছা 3920 টাকা। আর 6000 টাকা যেটা আফটার ডিসকাউন্ট পিরিয়ড পাওয়া গেল, সরি দেওয়া হলো, সেটার জন্য অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে 6000, ক্যাশ ক্রেডিট হবে 6000। এটা হলো গ্রস মেথডে। কিন্তু নেট মেথডে অ্যাকাউন্টস পেয়েবল কম হবে, কারণ আমরা তো আসলে এত টাকা অ্যাকাউন্টস পেয়েবল মনেই করিনি। শুরুতেই অ্যাকাউন্টস পেয়েবল 900800 দেখিয়েছিলাম, সুতরাং ওখানে তো আমি অ্যাকাউন্টস পেয়েবলে কমই দাবি করেছিলাম, সুতরাং 6000 টাকা ডেবিট করার সুযোগ নেই। কারণ আপনি খেয়াল করে দেখেন, অ্যাকাউন্টস পেয়েবল 9800 ছিল প্রথম এন্ট্রিটাতে, পরে অ্যাকাউন্টস পেয়েবল পরের এন্ট্রিটাতে 3920 টাকা কমে গেল, তো রইলই বাকি 5880। ওই 5880 টাকাই ডেবিট করা হবে। আর পারচেজ ডিসকাউন্ট লস নামে একটা এন্ট্রি দেওয়া হয়, 1120, ক্যাশ তো 6000। এখন আমরা আসলে কোন মেথডটা ভালো, মানে এই কথা যদি আসলে বলি, এই ব্যাপারে কারো কোনো ধারণা আছে? দুইটা মেথড তো দেখলেন, হুইচ ওয়ান ইজ গুড? স্যার গ্রোস মেথড। হ্যাঁ, আমরা আসলে গ্রস মেথডটাই পছন্দ করি। এই জন্য এটা বলা হয় যে, আমাদের যে নিয়মটা বলা হয়, ইউজ দ্য গ্রস মেথড টু রেকর্ড পারচেজ ডিসকাউন্ট ফর হোমওয়ার্ক প্রবলেমস আনলেস স্পেসিফাইড আদারওয়াইজ। যদি কিছু বলা না থাকে তাহলে পরীক্ষার হলে আপনি নেট মেথড ইউজ করতে পারবেন না। যদি ওরা বলে দেন ইউজ নেট মেথড, তাহলে নেট মেথড ইউজ করবেন, না হলে সাধারণভাবে কি করতে হবে? আমরা গ্রস মেথড ইউজ করি করব। বোঝা গেছে কথাটা? তার মানে 2, 10 and 30 যতই লোভনীয় হোক না কেন, এটা আমাদের আরেকটা পদ্ধতি আছে এইভাবে রেকর্ড করার, এটা অনুমোদিত পদ্ধতি, কিন্তু সাধারণভাবে প্রিফার্ড না, পছন্দনীয় না। ঠিক আছে। আর আচ্ছা, কস্ট ফ্লো অ্যাজাম্পশনের মধ্যে লাইফো ফাইফোর বাইরেও যে এভারেজ কস্ট মেথড ছিল, এটাও কি জানেন তো আপনারা? না, এটা শুধু লাইফো ফাইফো, লিফো ফিফো, লিফো ফিফো জানলে তো এভারেজ কস্ট মেথডও জানার কথা। হ্যালো, Yes, sir. তাহলে তো ঠিক আছে। আজকে সময় হবে না, নাহলে আজকে এই যে ডলার ভ্যালু যে ইস্যুটা, ডলার ভ্যালু অফ লিফো, এটা আমরা একটু দেখতে পারতাম। তবে আমার কাছে বিষয়টা একটু জটিল লাগে, আমি খুব বেশি যেতে চাই না। তবে আপনি এটাতে তো এই পৃষ্ঠা তো পড়েন অবশ্যই, অর্থাৎ এই ডলার ভ্যালু আগ পর্যন্ত পরীক্ষার হিসেবে লাইফো রিজার্ভ পর্যন্ত পড়বেন। হ্যাঁ, লাইফো লিকুইডেশন পেজ 404 পর্যন্ত, ঠিক আছে, প্রথম থেকে। এরপরে 405 থেকে 409 পর্যন্ত এই পৃষ্ঠাগুলো আপাতত আমার জন্য বাদ রাখেন। যদি আমি সময় পাই এবং আমি পড়তে পারি ভালো করে, তাহলে আপনাদেরকে ইনশাআল্লাহ পড়িয়ে দিব, তখন এটা পরীক্ষার জন্য বিবেচ্য হবে। আর যদি না পারি তাহলে এটা আপাতত বাদ থাকবে। তবে যে কোনো অবস্থাতেই ওই যে 410 পৃষ্ঠা থেকে কম্পারিজন অফ লাইফো অ্যাপ্রোচ, মেজর অ্যাডভান্টেজ অফ লাইফো অ্যাপ্রোচ, মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ লাইফো অ্যাপ্রোচ, আর বেসিস ফর সিলেক্টিং ইনভেন্টরি মেথড, এই কটা ইস্যু আপনি ইনশাআল্লাহ দেখবেন। ঠিক আছে, আমি কি এই চ্যাপ্টারের কভারেজটা কি বোঝাতে পারলাম, বলতে পারলাম? হ্যালো, স্যার আরেকবার বললে ভালো হয়। আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আমরা এই চ্যাপ্টার 8 এর শুরু থেকে আপনারা অলমোস্ট পড়েছেন সবটুকুই, সুতরাং সবটুকুই পড়বেন আপ টু পেজ 404
এডুকেশন, হ্যাঁ, আপ টু পেজ 404 পর্যন্ত পড়বেন, ঠিক আছে? এরপরে 405 থেকে শুরু করে 409 পর্যন্ত এই পেজ, এই কয়টা পেজ আমার জন্য বাকি রইলে এটা আপাতত পড়ার বাইরে থাকবে। যদি ডলার বিল অফ 5 লাইফ আমি পরে পড়তে পারি আপনাদেরকে পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তবে এরপর থেকে অর্থাৎ যে কম্পারিজন ফর লাইফ অফ অর্থাৎ 4010 থেকে 10 থেকে 16 পর্যন্ত এই পর্যন্ত পড়বেন, কারণ এটা হলো থিওরিটিক্যাল কোশ্চেন, যেগুলো লাইফও অ্যাপ্রোচটার এটা তুলনা, লাইফ অ্যাপ্রোচের সুবিধা, লাইফ অ্যাপ্রোচের অসুবিধা, এই কয়টা কথা। এবং ইনভেন্টরি মেথড কোনটা, এটার বেসিস সিলেক্ট করার বেসিসটা আপনি শিখবেন। তো থিওরিটিক্যাল ইস্যু আপনারা যেহেতু লাইফ অফ আগে পড়েছেন, আমার মনে হয় যে শুধু দেখে নিলেই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই চ্যাপ্টার এই পর্যন্তই। এই চ্যাপ্টারের হোমওয়ার্ক অর্থাৎ পরীক্ষার জন্য ইস্যু, পরীক্ষার জন্য ইস্যু আমি দাগ দিয়ে রেখেছিলাম, দাগ দিয়েছি। আবার বলি, যে কয়টা পেজ আপনাকে বাদ দিতে বললাম এই যে মাঝখানের, এর ভিতরে যদি ম্যাথের মধ্যে এটা এসে যায় তাহলে এটাও বাদ যাবে, অর্থাৎ ডলার ভ্যালুটা বাদ যাবে। হ্যাঁ, আপাততের জন্য আপনি লেখেন E86, E86, E87, E88। আচ্ছা, আমি সবার আগে বলে ফেলি এক্সারসাইজ, তাই তো? এক্সারসাইজের হবে হলো 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, তারপরে 19, 21। এক্সারসাইজ থেকে কয়টা হলো তাহলে? স্যার আরেকবার একটু বলেন। হ্যাঁ, এক্সারসাইজ থেকে হবে 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 6 থেকে 12 পর্যন্ত। এরপরে 13 বাদ যাবে, 14, 15, ঠিক আছে? 14, 15 আর 19, 21। 6 থেকে 12, 14, 15, 19, 21, ঠিক আছে? 11টা হলো মনে হয়, তাই না? 11টা হয়েছে। জি। 11টা আছে। আর প্রবলেম থেকে পড়তে হবে, মানে আপনার হোমওয়ার্ক হিসেবে থাকবে, সেটা হলো প্রবলেম পি। এটা হলো 8, 4, 5, 6, 4, 5, 6। মনে হয় একটা দিতে পারতাম, থাক, 4, 5, 6। এই 4, 5, 6 এর মধ্যে থেকে আসবে। এর মধ্যে 6 একটু টাফ হয়ে যায়, তারপর পরীক্ষায় আগে একবার এসেছিল, তো খারাপ না, ছোট হিসেবে ভালো। তো 4, 5, 6, আর ওখান থেকে তো 11টা দেওয়া হলো, 11 আর 3, এই 14টা ম্যাথ। এই 14টা ম্যাথেই হলো আপনার ম্যাথের সিলেবাস, অর্থাৎ আপনার স্যার এইগুলা কি আগের চ্যাপ্টার মতো অ্যাসাইনমেন্টের সাথে করে ফেলবো খাতায়? হ্যাঁ, খাতায় করে ফেলবেন এটা, খাতায় করে ফেলবেন, খাতায় করে ফেলবেন, আপনার প্রয়োজনই। অ্যাসাইনমেন্ট শুধু আমার প্রয়োজনে না যে আমাকে দেখানোর জন্য। অ্যাসাইনমেন্টের নম্বর তো ছোট বিষয়, অ্যাসাইনমেন্টের নম্বর তো আমি অনেক সময় দয়া করে দিয়ে দিই যে ঠিক আছে আপনি করেছেন, চেষ্টা করেছেন, পারেন নাই, হয় নাই, করতে পারেন নাই। কিন্তু যে জায়গায় দয়া করা যায় না সেটা হলো আপনার তো একটা মিড টার্ম পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা হবে, তখন তো এই ম্যাথ গুলো আসবে। তো তখন তো পেরে উঠবেন না যদি আগে থেকে না করেন, ঠিক আছে? ওটার সিলেবাসটা হলো এটা, এই কয়টা জিনিস পারলে আপনার পরীক্ষা আপনি পেরে গেছি বলা যায়। এখানে আননোন কোয়েশ্চেন কিছুই থাকে না, অন্তত ইন্টারমিডিয়েট এই লেভেলে এসে, মানে অন্তত আমারও ইচ্ছে করে না যে ফার্স্ট ইয়ারে আপনাকে এই প্রেসারে দেওয়া যায়। আননোন জিনিস বোঝার জন্য পরে এক সময় পরে বুঝতে পারবেন, সেকেন্ড ইয়ারে ওঠার পরে, থার্ড ইয়ারে ওঠার পরে। কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ছেন এখনো আপনাকে আননোন, মানে আপনি বুঝতেই পারছেন না কি পরীক্ষা আসবে, এরকমটা ফেলে আপনার আমার উদ্দেশ্যের বাইরে। সুতরাং আপনি পরীক্ষায় সবই এক্সপেক্টেড থাকবে, কিন্তু টাফ হবে যেটা সময়ে নিয়ে, মানে এত অল্প সময়ের মধ্যে সবটুকু খুব ভালোভাবে করা না থাকলে, ভেবে চিন্তে বুঝে বুঝে দেখি না কি হয় আর ভেবে নিই, তাহলে আর পেরে উঠবেন না। এই জন্য আপনাকে দিয়ে দেওয়া হলো এই অঙ্কগুলো আপনি হোমওয়ার্কের হিসেবে করেন, অ্যাসাইনমেন্টের জন্য করেন, নিজেরাও বারবার প্র্যাকটিস করতে থাকেন, যেন যে কোনো সময় এই প্রবলেমটা আসলে সাথে সাথে আহ, অল্প সময় করে ফেলতে পারেন। ঠিক আছে, আপনার জন্য বেস্ট অফ লাক। কোনো কোশ্চেন কি আছে আর কোনো? হ্যাঁ, কিছু বলবেন?
হুম। স্যার ইয়া নেক্সট ক্লাসে কি কোনো প্রবলেম থাকে দেখানো যাবে না? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। যে কোনো প্রবলেম যে কোনো সময় দেখানো যাবে। চ্যাপ্টার 7 থেকেও দেখাতে পারেন, 8 থেকেও দেখাতে Thank you, পারেন। আপনি অঙ্কটা করেন। করতে গিয়ে সমস্যা হলে তো ভালো। ওই সময় দেখানো তো সুন্দর। তবে আপনি অনেক সময় না আটকে থেকে যে স্যার এই জায়গাটা আটকে আছে এইজন্য আর দেখাতে আর সামনে করি নাই। আপনি সামনের অঙ্কটা করতে থাকেন, পরেরটা করতে থাকেন, সবটা করে ফেলেন। আর শুধু স্পেসিফিক প্রবলেমটা আমার জন্য নিয়ে আসেন যাতে করে অল্প সময়ে আপনাকে অ্যান্সার দেওয়া যায়। হ্যাঁ? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।